তো ক্লাস 12 এর সকল ছাত্রছাত্রীকে নিউ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আশা করছি তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো রয়েছো। তো তোমাদের আর দেখতে দেখতে কিছুদিন পরেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। এই টেস্ট পরীক্ষায় তোমরা যাতে নিজেদেরকে ভালোভাবে প্রস্তুত করে নিতে পারো, যাতে তোমাদের পরীক্ষা নিয়ে কোনো টেনশন না হয়, সেই জন্য আমি প্রতিদিনই কোনো না কোনো একটা সাবজেক্টের ভিডিও আপলোড করতে থাকছি। তো আজকের ভিডিওটি হলো তোমাদের যে দর্শন সাবজেক্টটি রয়েছে, এই দর্শন সাবজেক্টের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, পুরোটা বুঝতে পারবে। তো প্রথম প্রশ্ন হলো, সিদ্ধান্ত বাক্য কাকে বলে? কোনো যুক্তিতে যে বাক্যকে প্রমাণ করা হয় তাকেই বলা হয় সিদ্ধান্ত বাক্য। 2. আরোহ অনুমানের আকারগত ভিত্তি কী? আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ। 3. বৈধতা ও সত্যতার মধ্যে পার্থক্য কী? তো উত্তরটি কী হবে? যুক্তির ধর্ম বৈধতা, কিন্তু সত্যতা হলো বচনের ধর্ম। তো তোমাদের এখানে একটি কথা জানিয়ে রাখি, তোমরা যে এই ভিডিওটিতে সাজেশান যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের যে দুটি ভাগ রয়েছে, একটি হচ্ছে অবরোহমূলক তর্কবিদ্যা এবং একটি হচ্ছে আরোহমূলক তর্কবিদ্যা। তো এই ভিডিওটিতে তোমরা দেখতে পাবে অবরোহমূলক তর্কবিদ্যার কিছু গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্ন সাজেশান। তোমাদের যে অবরোহমূলক তর্কবিদ্যার 7টি অধ্যায় রয়েছে, এই 7টি অধ্যায় থেকে বাছাই করা কিছু এসিকিউ প্রশ্নের সাজেশান। এবারে তোমাদের যে আরও একটি অধ্যায় রয়েছে আরোহমূলক তর্কবিদ্যা, আরোহমূলক তর্কবিদ্যা থেকে তোমাদের যে 4টি অধ্যায় রয়েছে, এই 4টি অধ্যায় থেকেও আমি এসিকিউ সাজেশান কিছুদিনের মধ্যে দিয়ে দেব। এবং এই দুটি অধ্যায় থেকে কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশান ভিডিও তোমাদের আগে থেকেই পোস্ট করা আছে। যারা এখনও দেখোনি ওই ভিডিওটি দেখে নিতে পারো, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। তো পরবর্তী প্রশ্ন, অবৈধ যুক্তি কাকে বলা হয়? যে যুক্তির আশয়বাক্য সত্য অথচ সিদ্ধান্ত মিথ্যা তাকে বলা হয় অবৈধ যুক্তি। 5. অবরোহ যুক্তির বৈধতা কিসের ওপর নির্ভরশীল? যুক্তির আকারের ওপর নির্ভরশীল। পরবর্তী প্রশ্ন, যুক্তি কাকে বলা হয়? অনুমান ভাষায় প্রকাশিত হলে তাকে বলা হয় যুক্তি। 7. অবরোহ যুক্তি কাকে বলা হয়? যে যুক্তিতে আশয়বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলা হয় অবরোহ যুক্তি। তো এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, তোমরা এটা ঠিক করে নিও। 8. যুক্তি ও যুক্তির আকারের মধ্যে সম্পর্ক কী? তো উত্তরটি হবে, একটি যুক্তি হলো তার নির্দিষ্ট যুক্তি আকারের নিবেশন দৃষ্টান্ত। 9. যুক্তির আকার কাকে বলা হয়? একাধিক বচনগ্রাহকের প্রতিটি কাঠামোকে যুক্তির আকার বলা হয়। পরবর্তী প্রশ্ন, অবরোহ যুক্তির একটি দৃষ্টান্ত দাও। উত্তরটি কী হবে? সকল মানুষ হয় মরণশীল জীব, সকল দার্শনিক হয় মানুষ, সকল দার্শনিক হয় মরণশীল জীব। 11. নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী? দর্শনের যে শাখা সামাজিক ব্যক্তির কল্যাণের প্রকৃতি নিয়ে আলোচনা করে তাই হলো নীতিবিদ্যা। 12. যুক্তিবাক্য বা আশয়বাক্য বা হেতুবাক্য কাকে বলে? উত্তরটি হবে, যে বাক্য থেকে সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করা হয় তাকে যুক্তিবাক্য বা আশয়বাক্য বা হেতুবাক্য বলা হয়। 13. বিরুদ্ধ বিরোধিতা কাকে বলা হয়? দুটি বচনের উদ্দেশ্য ও বিধেয় একই হয়েও গুণ ও পরিমাণ উভয় দিক থেকে যদি একটি বচনের বিরোধ দেখা যায় তবে তাদের সম্পর্ককে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক বলা হয়। 14. বচনের বিরোধিতা কয় প্রকার? 4 প্রকার। তর্কবিদ্যার দুটি সমজাতীয় বচন কী হবে? উদ্দেশ্য ও বিধেয় একই হবে। 16. বচনের বিরোধিতার জন্য কোন বচনের প্রয়োজন? নিরপেক্ষ বচন। 17. আই বচনের বিরুদ্ধ বচন কোনটি? ই বচন হলো আই বচনের বিরুদ্ধ বচন। 18. এ বচনের বিরুদ্ধ বচন কোনটি? ও বচন হলো এ বচনের বিরুদ্ধ বচন। 19. কোন কোন বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ হয়? এ ও ই এর মধ্যে। 20. তর্কবিদ্যায় বিরোধিতার অর্থ কী? চিত্তর তর্কবিদ্যায় বিরোধিতার অর্থ হলো বচনের বিরোধিতা। পরবর্তী প্রশ্ন, বচনের বিরোধিতা কাকে বলে? যদি দুটি বচনের একই উদ্দেশ্য ও একই বিধেয় থাকে কিন্তু তাদের মধ্যে গুণ ও পরিমাণ উভয় দিক থেকেই পার্থক্য থাকে তাহলে বচন দুটির পারস্পরিক সম্বন্ধকে বলা হয় বিরোধিতা, বচনের বিরোধিতা বলা হয়। পরবর্তী প্রশ্ন, দুটি সামান্য বচনের মধ্যে কোন বিরোধিতার সম্বন্ধ হয়? বিপরীত বিরোধিতার। তো আশা করছি নিশ্চয়ই তোমরা প্রশ্নগুলো দেখে বুঝতে পারছো যে প্রতিটি প্রশ্ন কতটি গুরুত্বপূর্ণ এক একটি প্রশ্ন। তো তোমাদের যে প্রথম যে ভাগটি রয়েছে, প্রথম ভাগের যে 7টি অধ্যায় রয়েছে, এই 7টি অধ্যায় থেকে কিন্তু তোমাদের বাছাই করা কয়েকটি এসিকিউ সাজেশান। এমসিকিউ সাজেশান আমি আগেই দিয়ে দিয়েছি, আগেই বলে দিয়েছি, ডিসক্রিপশান বক্স থেকে তোমরা ভিডিওটি দেখে নেবে। পরবর্তী প্রশ্ন, অসম বিরোধিতা কাকে বলা হয়? দুটি বচন গুণের দিক থেকে এক হয়েও যদি পরিমাণের দিক থেকে ভিন্ন হয় তবে উভয় গুণের পরবর্তী সম্পর্ককে অসম বিরোধিতা বলা হয়। পরবর্তী প্রশ্ন, দুটি বিশেষ বচনের মধ্যে কোন বিরোধিতার সম্বন্ধ হয়? অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ হয়। 24. যে দুটি বচনের মধ্যে অসম বিরোধিতার সম্বন্ধ গড়ে ওঠে সেগুলি হলো এ আই অথবা ইও বচনের মধ্যে অসম বিরোধিতার সম্বন্ধ গড়ে ওঠে।
পরবর্তী প্রশ্ন, বচনের বিরোধিতার জন্য কটি বচন প্রয়োজন? বচনের বিরোধিতার জন্য দুটি নিরপেক্ষ বচন প্রয়োজন। তো তোমাদের যে এই অধ্যায়গুলি থেকে যে তোমাদের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন আসার আমি কিন্তু সাজেশান দিয়ে দিলাম। এবারে যে এই অধ্যায়গুলি থেকে যে বড় প্রশ্নগুলি তোমাদের আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নের সাজেশান যদি তোমরা পেতে চাও তাহলে যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখো। ভিডিওটা আমি পোস্ট করলে তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে। পরবর্তী প্রশ্ন, অসম বিরোধিতায় কোন বচনটিকে অনুবর্তী বলা হয়? অসম বিরোধিতায় যে বচনটির পরিমাণ বিশেষ সেই বচনটিকে অনুবর্তী বলা হয়। পরবর্তী প্রশ্ন, অসরল আবর্তন কাকে বলা হয়? তো এখানের প্রশ্নটি একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, তোমরা এটা ঠিক করে নিও। তো উত্তরটি হলো, যে আবর্তনের ক্ষেত্রে আশয়বাক্য সিদ্ধান্তের পরিমাণ পৃথক হয় তাকে অসরল আবর্তন বলা হয়। পরবর্তী প্রশ্ন, অবরোহ অনুমান কয় প্রকার ও কী কী? 2 প্রকার, অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান। 30, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? বিবর্তনের সিদ্ধান্ত কোনো মাধ্যম ছাড়াই অর্থাৎ অন্য আশয়বাক্য ছাড়াই সরাসরি নিঃসৃত হয়, তাই বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয়। 31, বিবর্তনের ক্ষেত্রে হেতুবাক্যটিকে কি বলা হয়? তো উত্তরটি হবে বিবর্তনীয়। 32, বিরুদ্ধ পদ কাকে বলা হয়? যদি দুটি পদ এমন দুটি শ্রেণী বোঝায় যাদের কোনো বস্তুই উভয় শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারে না এবং ওই দুটি পদ দ্বারা নির্দিষ্ট শ্রেণীর সবটুকুই সম্পূর্ণ হয়, তখন সেই বিরোধী দুটি পদকে পরস্পরের বিরুদ্ধ পদ বলা হয়। পরবর্তী প্রশ্ন, বিবর্তনের বিধেয়টি কোন পদ হয়? বিরুদ্ধ পদ হয়। 34, মাধ্যম অনুমানে কটি আশয়বাক্য থাকে? 2 বা ততোধিক আশয়বাক্য থাকে। 35, অনুমান বা যুক্তি কয় প্রকার ও কী কী? 2 প্রকার, অবরোহ যুক্তি ও আরোহ যুক্তি। পরবর্তী প্রশ্ন, এমপি বলতে কি বোঝো? এটা হলো পূর্বককে স্বীকার করে অনুগকে স্বীকার করার নিয়ম। এমটি বলতে কি বোঝো? এটি হলো অনুগকে অস্বীকার করে পূর্বককে অস্বীকার করার নিয়ম। 38, প্রাকল্পিক ন্যায়ের প্রথম নিয়মটি কি? প্রথম নিয়মটি হলো প্রাকল্পিক বচনের পূর্বককে নিরপেক্ষ হেতুবাক্য স্বীকার করার পর সিদ্ধান্তে অনুগকে স্বীকার করতে হয়। 39, অনুকল্প কাকে বলা হয়? প্রাকল্পিক বচনে তবে বা তা হলে এর পূর্ববর্তী অংশকে বলা হয় অনুগ বা অনুকল্প। 40, প্রাকল্পিক বচনের কয়টি অংশ ও কী কী? উত্তরটি হবে পূর্বক ও অনুগ, 2টি অংশ। 41, পূর্বকল্প কাকে বলা হয়? প্রাকল্পিক বচনে যদি অর্থাৎ ইফ এর পরবর্তী অংশকে বলা হয় পূর্বক বা পূর্বকল্প। 42, ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ে কী দোষ ঘটে? পূর্বক অস্বীকারজনিত দোষ। 43, বৈকল্পিক বচন কাকে বলা হয়? উত্তরটি হবে যে সাপেক্ষ ন্যায়ের একটি আশ্রয়বাক্য বৈকল্পিক বচন অপর আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত নিরপেক্ষ বচন তাকে বৈকল্পিক বচন বলা হয়। 44, প্রাকল্পিক বচনে যদি তবে অংশটিকে কি বলা হয়? প্রাকল্পিক বচনের সংযোজক বলা হয়। পরবর্তী প্রশ্ন, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি কোন বচন হয়? সিদ্ধান্তটি নিরপেক্ষ বচন হয়। 46, বৈকল্পিক বচনের প্রথম অংশকে কি বলা হয়? প্রথম অংশকে প্রথম বিকল্প বলা হয়। 47, প্রাকল্পিক বচনের প্রথম অংশকে কি বলা হয়? তো উত্তরটি হবে প্রথম অংশকে পূর্বক বলা হয়। 47, প্রাকল্পিক বচনের দ্বিতীয় অংশকে কি বলা হয়? অনুগ। 48, শূন্যগর্ভ শ্রেণী কাকে বলা হয়? যে শ্রেণীর অন্তর্ভুক্ত কোনো বস্তু বা ব্যক্তির বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলা হয়। এরপর শূন্যগর্ভ শ্রেণীর প্রথম প্রবক্তাকে জর্জ বুল। 50, অশূন্য বা তাত্ত্বিক শ্রেণী কাকে বলা হয়? যে শ্রেণীর অন্তর্গত অন্তত একজন সদস্যেরও বাস্তব অস্তিত্ব আছে তাকে অশূন্য বা তাত্ত্বিক বলা হয়। এরপর একক শ্রেণী কি? উত্তরটি হবে যে শ্রেণীতে মাত্র একটি সদস্য বর্তমান তাকে একক শ্রেণী বলে। 52, পরিপূরক শ্রেণী কাকে বলা হয়? মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলা হয়। 53, কোন কোন বচন শূন্য বচন হিসেবে পরিচিত? এ ও ই বচন বা সামান্য বচন দুটি শূন্য বচন হিসেবে পরিচিত। পরবর্তী প্রশ্ন, পক্ষীরাজ ঘোড়া পদটি কোন শ্রেণীকে নির্দেশ করে? শূন্য শ্রেণীকে। তো তোমাদের ভিডিও শেষ হওয়ার আগে একটি কথা জানিয়ে রাখি, তোমরা যদি এই ভিডিওটিতে যে কটি নোটস দেখতে পাচ্ছ এই নোটসগুলি ছাড়াও তোমরা যদি আরও নোটস পেতে চাও, অধ্যায়ভিত্তিক নোটস পেতে চাও, তাহলে আমাকে কমেন্টে জানাও। আমি তোমাদের প্রতিটি অধ্যায়ের অধ্যায়ভিত্তিক নোটস আমি তোমাদের দিয়ে দেবো। তো আজকে শেষ প্রশ্ন, ভালো গায়ক পদটি কোন শ্রেণীতে নির্দেশ করে? অশূন্য শ্রেণীকে। তো এখানে একটি কথা জানিয়ে রাখি, আই এবং ও বচন বা বিশেষ বচন দুটি অশূন্য বচন হিসেবে পরিচিত। তোমরা কিন্তু এই প্রশ্নটি মনে রেখে দিও। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না, এবং ভিডিওটা যদি ভালো লাগে, যদি কিছু ভিডিওটা দেখে কিছু শিখতে পারো
তাহলে ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর ভিডিওটা কে কে শেষ পর্যন্ত দেখলে কমেন্টে জানিয়ে দিও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।